ক্ষেত্রে আমরা কখনো কখনো এর চেয়ে বেশিও আসতে দেখেছি। এটা রিসেন্ট কয়েক বছরের অ্যানালাইসিস। তো একটা সময় দেখা যেত যে অর্গানিক কেমিস্ট্রি থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন একটু কম আসতেছে, কিন্তু রিসেন্ট বছরগুলোতে দেখা যাচ্ছে অনেক বেশি আসতেছে। গত বছরে যদি আমরা দেখি 7টা কোয়েশ্চেন আসছে, তার আগের বছর 9টা কোয়েশ্চেন আসছে। সো অর্গানিক কেমিস্ট্রি তোমাকে খুব ভালো মতন পড়তে হবে। এবং আসার বিষয় হলো চ্যাপ্টারটা বড় হলেও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য স্পেসিফিক কিছু জিনিস লাগে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের যে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো আছে, যেটা আমরা মেডিকেল মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আকারে তোমাদেরকে প্রোভাইড করেছি, সেই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনগুলোকে বোঝার জন্য আমরা যতটুকু থিওরি এবং কনসেপ্ট দরকার হয় সেই কনসেপ্ট এবং থিওরি আলোচনা করে করে তারপর আমরা দেখব কোয়েশ্চেনগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি। চলো তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। সো লেকচার 1 এ আমরা শুরুতেই দেখাচ্ছি কোন কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো আমরা যদি দেখি যে তোমার কোয়েশ্চেন আসার ইন্ট্রোডাকশন থেকে কোয়েশ্চেন অলমোস্ট মোটামুটি আসে, হ্যাঁ। এছাড়া আমরা এখান থেকে দেখতে পাই যে নোমেনক্লেচার থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসে নাই, মানে প্রশ্ন আসে নাই নোমেনক্লেচার থেকে, হ্যাঁ। সো এটা এর মানে এই না যে তোমাকে নোমেনক্লেচার একদমই পড়তে হবে না, কিন্তু নোমেনক্লেচার না পড়লে তুমি কিন্তু আইসোমারিজমটা ঠিকমতো অ্যান্সার করতে পারবে না, হ্যাঁ। তারপর অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিন, টলুইন, এইগুলা থেকে আমরা একটু বেশি কোয়েশ্চেন আসতে দেখি। অ্যালকিন থেকেও কোয়েশ্চেন আসে, হ্যাঁ। তারপর অ্যালকোহল তো খুব 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 বেশি ইম্পর্টেন্ট, অ্যালকাইল হ্যালাইড থেকেও কোয়েশ্চেন আসে। তো এরকম করে আমরা প্রত্যেকটাতে এখানে ডাবল স্টার, ট্রিপল স্টার, সিঙ্গেল স্টার অথবা কোনোটাতে দেখবা স্টার চিহ্ন নাই। তো এইগুলা দিয়ে আমরা বোঝাচ্ছি যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। সবই পড়তে হবে, বাট যেগুলো ট্রিপল স্টার, ডাবল স্টার, এগুলো একটু বেশি ভালো মতন পড়তে হয় আর কি। ওকে, সো এখন চলো আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন যেই পার্টটা আছে এই পার্টটা শুরু করি। সো এই ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেন প্যাটার্নটা বলে নিতে চাই যে অ্যাজ এ হোল অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়, হ্যাঁ। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন ফ্রম অর্গানিক কেমিস্ট্রি, আমরা যদি শুধু অর্গানিক কেমিস্ট্রিটা দেখতে চাই যে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসবে, অর্গানিক কেমিস্ট্রি থেকে কি কি কোয়েশ্চেন আসে। তো এখানে নাম্বার 1 কোয়েশ্চেন আসবে হচ্ছে, মানে তোমার যদি এক্সাম্পল থাকে, হ্যাঁ, ধরো এক্সাম্পল টাইপের কোয়েশ্চেন কিরকম আসে, ধরো পরীক্ষায় এরকম টাইপের কোয়েশ্চেন আসে, হুইচ ওয়ান ইজ দ্য অর্থোপ্যারা রিয়েক্টিং গ্রুপ, হুইচ ওয়ান ইজ দ্য মেটা রিয়েক্টিং গ্রুপ, হুইচ ওয়ান ইজ দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর হুইচ ওয়ান ইজ নিউক্লিওফাইল, হুইচ ওয়ান ইজ ইলেক্ট্রোফাইল। এই টাইপের কোয়েশ্চেন আমরা এখান থেকে কিন্তু এক্সাম্পলে আসতে দেখি। নাম্বার 2 হচ্ছে নেম রিঅ্যাকশন, ঠিক আছে, নেম রিঅ্যাকশন। তো ভাইয়া নেম রিঅ্যাকশন থেকে কি আসবে পরীক্ষায়? নেম রিঅ্যাকশন থেকে কোয়েশ্চেন আসে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, লাইক পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন এসেছিল, হুইচ ওয়ান ইজ দ্য প্রোডাক্ট অফ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ দ্য প্রোডাক্ট অফ উডস রিঅ্যাকশন। এই টাইপের কোয়েশ্চেন তোমার এখান থেকে আসতে পারে। ইউজুয়ালি প্রোডাক্ট জানতে চাওয়া হয়। সো প্রোডাক্ট ছাড়াও আর কি কি জানতে চাইতে পারে? প্রোডাক্ট ছাড়া জানতে চাইতে পারে যে এই নেম রিঅ্যাকশনটার কন্ডিশন কি, কোন কন্ডিশনে এই রিঅ্যাকশনটা হবে, কোন কন্ডিশনে রিঅ্যাকশনটা হবে না। লাইক আমরা দেখি গত বছর পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল এরকম ভাবে যে তোমার অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনের যেই কন্ডিশনগুলো আছে ওগুলো থেকে হুইচ ওয়ান পার্টিসিপেটস ইন অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন অর হুইচ ওয়ান ইজ নট পার্টিসিপেট ইন অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা পরীক্ষাতে আসতে দেখি। সো এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, প্রোডাক্ট এন্ড কন্ডিশন। এছাড়াও কিছু স্পেশাল ইনফরমেশন থাকে। স্পেশাল ইনফরমেশন মানে হচ্ছে ক্যাটালিস্ট আসতে পারে, সব জায়গায় লাগে না, কিছু কিছু জায়গায় ক্যাটালিস্ট লাগবে, আমরা দেখব কোথায় কোথায় লাগবে। এবং কিছু জায়গায় টেম্পারেচার লাগবে। বিগত কয়েক বছরের কোয়েশ্চেন দেখলে আমরা কিন্তু দেখি রিঅ্যাকশনের টেম্পারেচার থেকে কোয়েশ্চেন কিন্তু আসে নাই, বাট একটা সময় আসতো। কিছু ইম্পর্টেন্ট টেম্পারেচার আছে, আমরা সেগুলোকে পড়ে রাখবো। দুইটা জিনিস গেল, নেম গেল, এক্সাম্পল গেল, একটা হচ্ছে কি নেম রিঅ্যাকশন গেল। এরপরে থাকে হচ্ছে ইউজেস। দেখবা যে বেশ কিছু ইউজেস আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পাবো, যেমন হচ্ছে ডিডিটি, হুইচ ওয়ান ইজ দ্য ইউজ অফ ডিডিটি, ফরমালিন, হ্যাঁ। এই টাইপের যে কম্পাউন্ডস গুলো আছে এগুলা কিছু স্পেশাল ইউজেস থাকে। এই ইউজেসগুলো আমরা কিন্তু খুব ভালো মতন পড়ে নিব আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হলো আমাদের যেটাকে বলি হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন, ঠিক আছে, আইডেন্টিফিকেশন। ওকে, এই আইডেন্টিফিকেশনটাও পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন মানে অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন যে রিঅ্যাকশনস আছে না সেই রিঅ্যাকশনস গুলো, যেমন হচ্ছে হাউ উই ক্যান আইডেন্টিফাই গ্লিসারিন, হ্যাঁ। মানে আমরা এই টাইপের কোশ্চেন সরাসরি আসতে দেখি রিঅ্যাকশনের নাম, অথবা তোমার রিএজেন্টের নাম আসতে পারে আইডেন্টিফিকেশন থেকে, হুইচ রিএজেন্ট ইজ ইউজড ইন টু আইডেন্টিফাই কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো কিন্তু মানে প্রিভিয়াসলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আকারে আসছে আর কি। তো তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তোমাকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলোর প্রতি, এবং যত রকমের বক্স পাবো আমরা, হ্যাঁ, আমাদের টেক্সট বুকে যত বক্স পাবো সব বক্স কিন্তু আমাদের খুব ভালো মতন করতে হবে। তো তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা এই বিষয়গুলোর উপর এমফাসিস করবা। এখন আমরা একটু দেখে ফেলি আমাদের এই যে টপিকটা, মানে ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি, এই টপিক থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, মানে এই টপিকের কোশ্চেন কি এটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, হ্যাঁ। সো এই টপিকের মধ্যে আমরা দেখি যে তোমার বেশিরভাগ যে কোশ্চেনটা আসে ডেফিনিশন টাইপের কোশ্চেন, ঠিক আছে। ডেফিনিশন টাইপের কোশ্চেন কি, মানে তোমার এই অর্গানিক যেই কম্পাউন্ড আছে, হ্যাঁ, এই অর্গানিক কম্পাউন্ড কোনটা অর্গানিক কম্পাউন্ড, কোনটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটাই মেইনলি কোশ্চেন আর কি, ঠিক আছে। মানে এক্সাম্পল দিয়ে বলবে যে হুইচ ওয়ান ইজ অর্গানিক কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্গানিক অর ইনঅর্গানিক, এটা, হ্যাঁ, অর্গানিক অর ইনঅর্গানিক। এছাড়া কোশ্চেন হতে পারে ডেফিনিশন থেকে। ডেফিনিশন থেকে কিরকম কোশ্চেন হয় যে তোমার কিছু তোমার এলিমেন্টস থাকে, হ্যাঁ, কোন কোন মানে কার্বন ছাড়া আর কি কি এলিমেন্টস থাকে, এই টাইপের কোশ্চেন এই ডেফিনিশন থেকে আসতে পারে। এরপরে আমাদের এখান থেকে পড়তে হবে একটু হিস্ট্রি, হ্যাঁ, একটু হিস্ট্রিটা পড়বো আমরা। তারপরে পড়তে হবে একটু হাইব্রিডাইজেশন এন্ড বন্ড, ঠিক আছে, হাইব্রিডাইজেশন এন্ড বন্ড। এই মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশনের পড়াশোনা আর কি, হ্যাঁ। তো আমরা চলো সময় নষ্ট না করে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশনটা পড়ে ফেলি। জেনারেল ইন্ট্রোডাকশন যদি আমি পড়তে যাই আমার প্রথমেই জানা লাগবে, আমার প্রথমেই জানতে হবে যে হুইচ ডেফিনিশনস অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। আমি প্রথমেই হচ্ছে যদি ডেফিনিশনটা জানতে চাই, তো ডেফিনিশনটা হচ্ছে এরকম যে অর্গানিক কম্পাউন্ডস আর কম্পাউন্ড অফ কার্বন আর কম্পাউন্ড অফ কার্বন, ঠিক আছে। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস ডেফিনিশন, কিন্তু বর্তমানে আমরা দেখি যে সায়েন্টিস্টরা এই ডেফিনিশনটাকে চেঞ্জ করেছে। ডেফিনিশনটাকে চেঞ্জ করে বলেছে যে নো, অনলি কার্বন কম্পাউন্ড আর নট অর্গানিক কম্পাউন্ড, বাট এখানে একটু অ্যাডজান্ট লাগবে যে অর্গানিক কম্পাউন্ড আর হাইড্রোকার্বনস এন্ড দেয়ার ডেরিভেটিভস, ঠিক আছে। সো হাইড্রোকার্বনস এন্ড দেয়ার ডেরিভেটিভস, এই কথাটার মানে কি, চলো আমরা এই কথাটার মানে একটু বুঝি নিই। ধরো হাইড্রোকার্বনস বলতে আমরা বুঝতেছি যে একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে। লাইক আমরা সবচেয়ে পরিচিত হাইড্রোকার্বনকে যদি চিন্তা করি, মিথেনকে চিন্তা করতে পারি, তাই না। সো এই মিথেনকে আমরা হাইড্রোকার্বন হিসেবে চিন্তা করলাম। তো এখন আমরা এই মিথেনের একটা ডেরিভেটিভস পেতে পারি, ঠিক আছে। মিথেনের একটা কি পেতে পারি, ডেরিভেটিভস পেতে পারি। তো এটা ডেরিভেটিভস কিরকম হতে পারে, যদি আমরা এই মিথেনকে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করাই তো এখান থেকে একটা হাইড্রোজেন সাবস্টিটিউশন হবে, ঠিক আছে, একটা হাইড্রোজেন সাবস্টিটিউশন হবে, ঠিক আছে। যদি হাইড্রোজেন সাবস্টিটিউশন হয় আমরা দেখি যে এখানে আসলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় কিছু স্পেশাল কন্ডিশনে, এখানে ইউভি রে লাগবে অথবা 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। এই জিনিসগুলো আমরা ডিটেইলসে পড়বো যখন অ্যালকেন পড়বো অথবা যখন অ্যালকাইল হ্যালাইড পড়বো, তখন আমরা এগুলো হয়তো ডিটেইলসে আলোচনা করবো। জাস্ট এখন আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি আর কি যে এই যে এই মিথেন থেকে আমরা পরবর্তীতে এখানটাতে যে একটা নতুন কম্পাউন্ড পেলাম যেটা মিথেনের সাথে রিঅ্যাকশন করে প্রোডিউস হলো আমাদের, এই জিনিসটা হলো একটা মিথেনের ডেরিভেটিভ, ঠিক আছে। তার মানে মিথেন যদি একটা অর্গানিক কম্পাউন্ড হয়
তাহলে আমাদের এই মিথাইল ক্লোরাইড যেটা আমরা পেলাম এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এখন এই অর্গানিক কম্পাউন্ড এটাকে যদি আমরা ফার্দার এই ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করাই তখন এখানে যেটা প্রোডাকশন হবে সেটা হবে কি ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এবং এই ডাইক্লোরোমিথেন আবার ফার্দার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে আমাদের এখানে ফর্মেশন করবে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে। এখানে ফর্মেশন হবে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, যেটাকে আমরা পরবর্তীতে ক্লোরোফর্ম নামও বলে থাকি আর কি। এটা আরো ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে এবং এটাকে চেইন রিঅ্যাকশনের মতো চলতে থাকবে। একটা সময় সবগুলো হাইড্রোজেন কি হয়ে যাবে, সাবস্টিটিউটেড হয়ে যাবে। তাই এখন এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বোঝাতে চাই, সেটা হলো কি যে এই যে দেখো ভাইয়া এখানে আমরা একটা কম্পাউন্ড পেলাম, যে কম্পাউন্ডের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, বাট স্টিল এটা একটা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা এরকম কিছু অর্গানিক কম্পাউন্ড পাবো যাদের মধ্যে হাইড্রোজেন নাই, এবং তাহলে হাইড্রোজেন ছাড়া আর কি থাকতে পারে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, আমরা সেই জিনিসটা একটু শিখে ফেলি যে আদার কম্পাউন্ড, আদার এলিমেন্ট, ঠিক আছে। আদার এলিমেন্টসের মধ্যে কি থাকবে, নরমালি আমরা জানি কার্বন এন্ড হাইড্রোজেন, ঠিক আছে। কার্বন এন্ড হাইড্রোজেন ছাড়া আর কি থাকবে, আমরা এখানে লিখে দিই কার্বন হাইড্রোজেন দেন আদার এলিমেন্টস। এছাড়া থাকতে পারে হ্যালোজেন মানে এটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনোটাই হতে পারে, ঠিক আছে। হ্যালোজেন ছাড়া থাকতে পারে ফসফরাস, থাকতে পারে এখানে অক্সিজেন, থাকতে পারে অক্সিজেন সালফার থাকতে পারে, ঠিক আছে। থাকতে পারে নাইট্রোজেন, এরকম আরো অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে। এরকম আরো অনেক কিছুই আমরা কিন্তু থাকতে দেখেছি। আচ্ছা এখন আসি আমরা এখানে আমরা নতুন আরেকটা কন্ডিশনস পেলাম, সেটা কি, সেটা এখানে বললো যে তোমার অর্গানিক কম্পাউন্ড বাট উইদাউট হাইড্রোজেন, অর্গানিক কম্পাউন্ড উইদাউট হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে আমরা এরকম কিছু কম্পাউন্ড পাবো উইদাউট হাইড্রোজেন অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি আছে। যেমন একটা আমরা দেখলাম কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, আবার আমরা জানি ক্লোরোপ্লেটিন নামে একটা কম্পাউন্ড আছে যেটাকে আমরা টিয়ার গ্যাসের যে এলিমেন্ট আছে বা টিয়ার গ্যাসের যে মেইন কম্পাউন্ড যেটা সেটাকে বলতে পারি। এছাড়া আমাদের কিছু অ্যারোমেটিক কিছু কম্পাউন্ড থাকে যেটাকে আমরা বলি যে হেক্সাক্লোরোবেনজিন, লাইক এরকম। এই বেনজিনের প্রত্যেকটা হাইড্রোজেন যদি ক্লোরিন দিয়ে সাবস্টিটিউটেড হয়ে যায়, আমরা এই ধরনের কম্পাউন্ডকে বলতে পারি হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তো এই কম্পাউন্ডগুলোতে আমরা অ্যাকচুয়ালি কোনো হাইড্রোজেন দেখতে পাই না। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের করতে হবে, সেটা হলো যে কার্বন কম্পাউন্ড বাট নট অর্গানিক কম্পাউন্ড অর ইনঅর্গানিক কম্পাউন্ড, কার্বন কম্পাউন্ড বাট ইনঅর্গানিক কম্পাউন্ড অর নট অর্গানিক কম্পাউন্ড, এই টাইপের কম্পাউন্ড কি আছে এটা আমরা দেখে ফেলি। চলো, কম্পাউন্ড অফ কার্বন বাট নট অর্গানিক কম্পাউন্ড। আমরা দেখি কার্বনের যে অক্সিজেন আছে, ধরো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হতে পারে। আমরা জানি হাইড্রোজেন সায়ানাইড হতে পারে, অথবা কোনো মেটালিক সায়ানাইড যদি হয়, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, এরা হতে পারে, যদিও এদের মধ্যে কার্বন আছে বাট স্টিল এরা ইনঅর্গানিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা এরপর হতে পারে হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিডস, কার্বনিক বাইকার্বনেট সল্ট লাইক সোডিয়াম, এরকম কোনো মেটালিক কার্বাইড হতে পারে আয়রন কার্বনিক, হতে পারে। তো এই ধরনের যে কম্পাউন্ডগুলো পাবো আমরা সাধারণত এরা হচ্ছে কি, মানে এরা আমরা অ্যাকচুয়ালি কোনো অর্গানিক কম্পাউন্ড। ওকে, এই ছিল নিই। তাহলে আমরা মাত্র পড়ে আসলাম যে হেক্সাক্লোরোবেনজিন নামে একটা কম্পাউন্ড পাওয়া যায়, যে কম্পাউন্ডটা কিভাবে হয়, ধরো এই যে এটা যদি একটা বেনজিন হয়, এই বেনজিনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হবে এবং এই রিঅ্যাকশনটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে এই বেনজিনের এখানে প্রত্যেকের জায়গায় একটা করে হাইড্রোজেন আছে, তোমরা জানো তাই না, প্রত্যেকের এখানে একটা হাইড্রোজেন আছে। তো এখন এই হাইড্রোজেনগুলোকে যদি আমি ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করে দিই তখন দেখা যাবে এই হাইড্রোজেনগুলোর জায়গায় প্রত্যেকটা জায়গায় এরকম ক্লোরিন বসে গেছে, তার সাথে হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হয়েছে। তার মানে এই যে কম্পাউন্ডটা পেলাম আমরা, দিস ওয়ান ইজ হেক্সাক্লোরোবেনজিন এন্ড দিস হেক্সাক্লোরোবেনজিন হ্যাজ নো হাইড্রোজেন ইন ইটস স্ট্রাকচার। ওকে, এখন বাকিগুলো যদি দেখি আমরা, দিস ওয়ান ইজ সাইক্লোহেক্সেন মিন্স দিস ওয়ান ইজ সাইক্লিক অ্যালিফেটিক কম্পাউন্ড, দিস ওয়ান ইজ সাইক্লিক অ্যালিফেটিক কম্পাউন্ড, সাইক্লোহেক্সেন। ওকে, তো সাইক্লোহেক্সেন আমরা বলতে পারি, নরমালি হেক্সেন হচ্ছে আমরা জানি যে তোমার C6, আমরা তো যে কোনো অ্যালকেনের তোমার জেনারেল ফর্মুলা লিখতে পারি এরকম CnH2n+2, রাইট। তাহলে C6 যদি হয় তাহলে এটা হবে হচ্ছে H14, দিস ওয়ান ইজ হেক্সেন এন্ড দিস হেক্সেন ক্যান কনভার্টেড টু সাইক্লোহেক্সেন লাইক C6H14, দিস ওয়ান ইজ সাইক্লোহেক্সেন। ওকে, এন্ড ডাইক্লোরোমিথেন, দিস ডাইক্লোরোমিথেন আমরা এর আগে একটা চেইন রিঅ্যাকশন দেখেছিলাম না, যে মিথেন থেকে কি হতে পারে, মিথেন থেকে হচ্ছে ক্লোরোমিথেন হতে পারে, দেন ক্লোরোমিথেন থেকে ডাইক্লোরোমিথেন হতে পারে, দিস ওয়ান ইজ ডাইক্লোরোমিথেন। সো এটার মধ্যে হাইড্রোজেন আছে, সাইক্লোহেক্সেনের মধ্যে আমরা দেখতে পেলাম হাইড্রোজেন আছে। এগেইন অ্যানাদার ওয়ান ইজ দ্য আয়োডোফর্ম এন্ড দিস আয়োডোফর্ম ইজ স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড। এটা সম্পর্কে আমরা অনেক কিছু পড়বো, যখন অ্যালকোহল পড়বো, যখন অ্যালডিহাইড পড়বো তখন। সো অ্যাকচুয়ালি দিস আয়োডোফর্ম is a haloform. Haloform means trihaloginated alkane. This one means like this one is methane. Methane কে যদি আমরা আয়োডিনের সাথে রিঅ্যাকশন করাই, আয়োডিন দিয়ে যদি হাইড্রোজেন সাবস্টিটিউশন করে, তখন দেখা যাবে এখানে ফর্মেশন হচ্ছে আয়োডোমিথেন। তা মোনোআয়োডোমিথেন, তারপর হবে হচ্ছে ডাইআয়োডোমিথেন, ঠিক আছে, ডাইআয়োডোমিথেন, ঠিক আছে। আচ্ছা আমরা যদি দেখি এখানে একটু আগে আমরা ক্লোরিন একটা যেরকম লিখলাম, এরপর এটা ফর্মেশন করবে হচ্ছে ট্রাইআয়োডোমিথেন। এই ট্রাইআয়োডোমিথেন যেটা হবে, এই ট্রাইআয়োডোমিথেন যেটা হবে সেটাই হবে হচ্ছে আয়োডোফর্ম। দিস ওয়ান ইজ আয়োডোফর্ম। এর মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে, তার মানে এটাও হলো না। তাহলে আমরা দেখতে পেলাম এই কোশ্চেনটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 22-23 তে আসছে, আর মেডিকেল 23-24 এ আসছে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় রিসেন্টলি আসছে। সো তোমাকে খুব ভালো বেসিক যদি জানা থাকে এই টাইপের কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয় না। ওকে, আমরা পরেরটা দেখি, হুইচ এলিমেন্ট ইজ নট নিডেড টু ফর্ম অর্গানিক কম্পাউন্ড। আমরা দেখেছি অর্গানিক কম্পাউন্ডের জন্য কার্বন লাগবে, সালফার লাগবে, ফসফরাস লাগবে, ক্লোরিন লাগবে, সবগুলাই লাগবে। সো এই কোশ্চেনের অ্যানসার আমরা পড়বো হচ্ছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এরকম অবভিয়াস কোনো কোশ্চেন পাও, ওটাকে জোর করে কোনো অ্যানসার করতে যাবে না, ব্ল্যাঙ্ক রেখে আসবে, আশা করি তুমি মার্কস পাবা। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ নট এন ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে দেখো আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডের সময় বলেছিলাম যে কি আছে, মানে কার্বন কম্পাউন্ড কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড, এর মধ্যে কিন্তু একটা ছিল হাইড্রোজেন সায়ানাইড এন্ড মেটালিক সায়ানাইড। সো দিস ওয়ান ইজ ইনঅর্গানিক কম্পাউন্ড। এটা তো অর্গানিক কম্পাউন্ডের শুরুই হয়েছে মিথেন দিয়ে, আমরা যে কোনো সময় অর্গানিক কম্পাউন্ডের এক্সাম্পল পড়লে মিথেনকে নিয়ে আসি। সো দিস ওয়ান ইজ অর্গানিক কম্পাউন্ড, মানে এটা ডেফিনেটলি হাইড্রোকার্বন, সো অর্গানিক কম্পাউন্ড। এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন, মানে এটা এক ধরনের কার্বনিক কম্পাউন্ড, এটাও আমরা জানি যে এটা আমাদের অর্গানিক কম্পাউন্ড। তো এটা হলো এই আমাদের এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে হাইড্রোক্সিল দিয়ে আমরা সাবস্টিটিউট করি তখন আমরা এটা পাই। সো মিথানল, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। নেক্সট ওয়ান, which one is not an organic compound. So আমরা একটু আগে পড়ে এসেছি metallic cyanide and hydrogen cyanide is inorganic compound, but this one is methyl cyanide. This methyl cyanide is organic compound. কেন এটা অর্গানিক কম্পাউন্ড হলো, কারণ এটাকে আমরা কার থেকে পাই, দেখো মিথেন থেকে পাই। মিথেন থেকে যদি এটাকে ডেরাইভ করি তার মানে এটা ডেরিভেটিভ অফ মিথেন, এটা যদি ডেরিভেটিভ অফ মিথেন হয় তার মানে এটা ডেরিভেটিভ অফ অর্গানিক কম্পাউন্ড, তার মানে ইটসেলফ একটা অর্গানিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা তারপর দেখো আবার এটা মিথাইল সালফার, এটাও আমরা একইভাবে মিথেন থেকে পেতে পারি। সো এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা সোডিয়াম সায়ানাইড, দিস ওয়ান ইজ ইনঅর্গানিক কম্পাউন্ড বিকজ দিস ওয়ান ইজ দ্য মেটালিক সায়ানাইড, মেটালিক কার্বাইড, মেটালিক সালফাইড। এরা সাধারণত কি হয়, এটা সাধারণত আমরা জানি যে তোমার এদেরকে আমরা বলে থাকি যে হলো ইনঅর্গানিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথেন থেকে মিথাইল, এখানে হলো মানে নাইট্রো গ্রুপ দিয়ে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে। সো দিস ওয়ান ইজ অলসো অর্গানিক কম্পাউন্ড। কোশ্চেনে বলছে নট অর্গানিক কম্পাউন্ড, তাহলে আমরা অ্যানসার করব হচ্ছে সোডিয়াম সায়ানাইড। ওকে, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ নট অ্যান অর্গানিক কম্পাউন্ড। তাহলে কার্বন সালফাইড, দিস ওয়ান ইজ ইনঅর্গানিক কম্পাউন্ড, কার্বন ক্যালসিয়াম কার্বাইড, দিস ওয়ান ইজ অলসো ইনঅর্গানিক কম্পাউন্ড। ওকে, আর এই দুটো তো ডেফিনেটলি অর্গানিক, ঠিক আছে। এটা একটু দেখো মানে ঘোষারের বইতে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যানসারটা ভুল দেওয়া ছিল, মানে এটা অ্যাকচুয়ালি ডাবল অ্যানসার হয়ে যায়। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত ডাবল অ্যানসারের কোশ্চেন রিসেন্টলি আসে না, শেখার জন্য শিখে রাখলে আর কি। ওকে, আচ্ছা এখন আমরা দেখি হিস্ট্রি অফ অর্গানিক কম্পাউন্ড। আমরা সবাই অর্গানিক কম্পাউন্ডের হিস্ট্রিটা মোটামুটি জানি। তো
একটা সময় সায়েন্টিস্টদের ধারণা ছিল যে অর্গানিক কম্পাউন্ড শুধুমাত্র লিভিং যে অর্গানিজমসগুলো আছে এই লিভিং অর্গানিজমসগুলোর মধ্যেই পাওয়া যাবে, ঠিক আছে। সো এটার উপর বেস করে একটা থিওরি প্রচলিত ছিল, সেই থিওরিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি, ঠিক আছে। এই থিওরিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। তো পরীক্ষায় কোশ্চেন আসে হু ইন্ট্রোডিউস দ্য ভাইটাল ফোর্স থিওরি। তো খুবই ইম্পর্টেন্ট একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। এই সায়েন্টিস্ট হচ্ছে এই ভাইটাল ফোর্স থিওরিটা দিয়েছিলেন। ভাইটাল ফোর্স থিওরি ছাড়াও এই বার্জেলিয়াসের আরো কিছু মানে আমরা যদি বলি যে ওনার আরো কিছু জায়গায় ওনার নাম কিন্তু চলে আসে, আরো কিছু জিনিস উনি ডিসকভার করেছিলেন, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা বলে থাকি যে অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, এই জিনিসটা বা এই ক্লাসিফিকেশনটা করেছেন সায়েন্টিস্ট বার্জেলিয়াস, ঠিক আছে। অর্গানিক এন্ড ইনঅর্গানিক এই ক্লাসিফিকেশনটা দিয়েছেন সায়েন্টিস্ট বার্জেলিয়াস, ঠিক আছে। আমরা অর্গানিক কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়ি, আইসোমারিজম। এই আইসোমারিজমের কনসেপ্টটাও দিয়েছিলেন হচ্ছে বার্জেলিয়াস। আরো একটা জিনিস বার্জেলিয়াস কনসেপ্ট দিয়েছেন, সেটা হলো হ্যালোজেনের কনসেপ্ট দিয়েছেন, ঠিক আছে। হ্যালোজেন যদিও এটা অর্গানিক কেমিস্ট্রি না, তারপরেও আমরা একটু জেনে রাখলাম আর কি, ওকে। আর ভাইটাল ফোর্স থিওরি তো দিয়েছেনই। এখন বার্জেলিয়াসের স্টুডেন্ট ছিলেন হচ্ছে ফ্রেডরিক ভোলার, এবং এই বার্জেলিয়াসের ওই সময়কার সায়েন্টিস্টরা সবাই ধারণা করতেন অর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র আমরা লিভিং অর্গানিজম থেকেই পাবো, নন লিভিং কোনো কিছু থেকে ল্যাবরেটরিতে এটা প্রোডাকশন করা তো চিন্তায়ও আসে নাই কারো। কিন্তু দেখা গেল যে তারই মানে স্টুডেন্ট উনি হলেন ফ্রেডরিক ভোলার, হ্যাঁ, উনি হলেন ফ্রেডরিক ভোলার। তো উনি একটা যুগান্তকারী কোনো কিছু তোমার দেখাই ফেলেন, ঠিক আছে। ভোলার, ফ্রেডরিক ভোলার, হ্যাঁ। উনি কি করলেন, উনার কেমিস্ট্রি ল্যাবে উনি একটা রিঅ্যাকশন করাইলেন, ঠিক আছে। কি রিঅ্যাকশন করাইলেন, উনার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট দরকার ছিল, কিন্তু উনার কাছে অ্যামোনিয়াম সায়ানেট ছিল না। উনার কাছে ছিল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ছিল হচ্ছে লেড সায়ানেট। তো উনি যেটা করলেন, এই লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে উনি অ্যামোনিয়াম সায়ানেট বানাতে চাইলেন, ঠিক আছে। উনি অ্যামোনিয়াম সায়ানেট বানাতে চাইলেন, ঠিক আছে। অ্যামোনিয়াম সায়ানেট তার সাথে এখানে হলো লেড ক্লোরাইড ফর্মেশন হলো। উনি কিন্তু সাকসেসফুল হয়েছিলেন, উনি ঠিকই কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট বানাতে পারছিলেন। কিন্তু উনি চিন্তা করছিলেন যেহেতু রিঅ্যাকশনটা হতে একটু দেরি হচ্ছে, আমি এখানে একটু টেম্পারেচার দিই। টেম্পারেচার দিলে উনি এখানে আমাদের যেই যুগান্তকারী আবিষ্কার ডিসকভার যেটাকে বলি আমরা, সেটা হয়ে গেল। এখানে টেম্পারেচার দিলে পরে এমন একটা কম্পাউন্ড ফর্মেশন হলো যে কম্পাউন্ডটা একটা অর্গানিক কম্পাউন্ড। সো এই কম্পাউন্ডটা কি হলো দেখো, এই কম্পাউন্ডটা এরকম হলো CnH2CONH2, হ্যাঁ। আমরা এই ধরনের কম্পাউন্ডকে এর আগেই চিনে ফেলেছিলাম, মানে সায়েন্টিস্টরা চিনে ফেলেছিল। এই কম্পাউন্ডটার নাম হলো ইউরিয়া, ঠিক আছে। এবং এই ইউরিয়া এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা সায়েন্টিস্ট শিলে, হ্যাঁ, শিলে নামে একজন সায়েন্টিস্ট আছে, উনি হচ্ছে ইউরিন থেকে এটাকে প্রথমে আলাদা করছিলেন। সো এটা সম্পর্কে সবাই জানতো যে ইউরিন থেকে ইউরিয়া পাওয়া যায়, সো ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড, এটা সম্পর্কে সবাই জানতো। কিন্তু এই ফ্রেডরিক ওলার উনি যেটা করলেন, উনি ল্যাবরেটরিতে এই ইউরিয়া প্রোডাকশন করে দেখালেন। সো আমরা বলতে পারি যে ফ্রেডরিক ওলার ইজ দ্য ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। ফাদার অফ মানে মডার্ন অর্গানিক কেমিস্ট্রি বলতে পারি আমরা ওনাকে। এখান থেকে পরীক্ষায় কি টাইপের কোশ্চেন দেয়, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয় হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট organic compound produced in laboratory? Answer should be urea. From which compound first organic compound produced in laboratory? From which compound? This one is lead cyanide. ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা অতীতে কিন্তু আসতে দেখছি। তো চলো কোশ্চেন দেখি। ইউরিয়া ইজ প্রোডিউসড বিকজ অফ হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যারেঞ্জমেন্ট? ডেন্টালে আসা কোশ্চেন, কোনটা রিঅ্যারেঞ্জমেন্ট করলে আমরা ইউরিয়া পেয়ে থাকি? একটু আগে শিখে আসলাম আমরা যে আমরা অ্যামোনিয়াম সায়ানেট যেটা আছে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করলে আমরা এরকম কম্পাউন্ড পাই যেটা অ্যাকচুয়ালি একটা কার্বনিল কম্পাউন্ড, হ্যাঁ, মানে সরি, যেটা অ্যাকচুয়ালি একটা কার্বামাইড কম্পাউন্ড, হ্যাঁ, এটাকে বলে থাকি আমরা ইউরিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তো হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, আর এই বাকিগুলো থেকে অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, সরাসরি আমরা আগে থিওরি যেটা আলোচনা করলাম ওইটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে এবার। এছাড়াও ফ্রেডরিক ওলার added which solution during urea formation? উনি কোন সলিউশন থেকে ইউরিয়া ফর্মেশন করেছিলেন? লেড সায়ানেট। নেক্সট ওয়ান, হুইচ অর্গানিক কম্পাউন্ড ওয়াজ ফার্স্ট প্রিপারড ইন ল্যাবরেটরি? তাহলে আমরা এটা দেখো, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে এখানে তো ইউরিয়া নাই, আমরা জানি এটা ইউরিয়া, কিন্তু এখানে অপশন ইউরিয়া নাই। কিন্তু এই অর্গানিক কম্পাউন্ডগুলোকে যখন আমরা ফর্মুলা আকারে লিখি তখন কিন্তু চেঞ্জ করে লিখতে পারি কিছুটা। যেমন আমরা এখানে যেটা লিখেছি যে এই যে এখানে মানে আমরা যেটা এখানে অ্যামিনো গ্রুপ দুইটা দেখাইলাম, এই দুইটা টু দেওয়া মানে হলো এই কার্বনিলের সাথে এই দুইটা এভাবে আছে আর কি। সো আমরা খুব সহজেই বলতে পারতেছি যে এটা হলো আমাদের একটা মানে ইউরিয়ারই, হ্যাঁ, আরেকটা মানে ভিন্নভাবে লিখে এভাবে লেখা যায় আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান, যে রিঅ্যাকশনটা দেখাইছে, হ্যাঁ, যে রিঅ্যাকশনটা থেকে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া ফর্মেশন হয়েছে, এই ধরনের রিঅ্যাকশনটাকে আমরা কি ধরনের রিঅ্যাকশন বলে থাকি? এটা অ্যাকচুয়ালি আইসোমারাইজেশন রিঅ্যাকশন, ওকে। হুইচ সায়েন্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন অর্গানিক কেমিস্ট্রি? আমরা মাত্র পড়ে এসেছি, তার নাম ফ্রেডরিক ওলার, ঠিক আছে। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং মেইনলি কন্টেইনস হাইড্রোকার্বন? মানে কোন জিনিসটা মেইনলি হাইড্রোকার্বনকে কন্টেইন করে থাকে? তো আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। দিস ওয়ান ইজ পেট্রোল মিন্স দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি লিকুইড অ্যালকেন, ঠিক আছে। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি লিকুইড অ্যালকেন, ওকে। সো দিস লিকুইড অ্যালকেন মানে আমরা কি জানি? অ্যালকেন মানে আমরা জানি হচ্ছে CnH2n+2, তাহলে এটা কি হাইড্রোকার্বন, তাই না? সো হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন ছাড়াও আর কি কি থাকতে পারে? অ্যালকেন ছাড়াও থাকতে পারে হচ্ছে CnH2n, যেটাকে বলি আমরা অ্যালকিন, থাকতে পারে হচ্ছে অ্যালকাইন অর্থাৎ CnH2n-2, ঠিক আছে। তার মানে এই যে অ্যালকেন তিনটাকে কিন্তু আমরা একসাথে করে হাইড্রোকার্বন বলতে পারি। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি পেট্রোল মানে হচ্ছে কি লিকুইড প্যারাফিন অর লিকুইড অ্যালকেন, ওকে, এটাকে বলা হয় পেট্রোল। তারপর দেখো সুগার, সেলুলোজ, এই দুইটা জিনিসকে আমরা কি বলে থাকি? এগুলো অ্যাকচুয়ালি আমাদের পলিমার কম্পাউন্ড এবং এগুলো হলো আমাদের বায়োপলিমার মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে। কার্বোহাইড্রেট মানে এগুলো হাইড্রেটস অফ কার্বন আর কি, হ্যাঁ, কার্বোহাইড্রেট, এটা আমরা বায়োপলিমার করতে গিয়ে পড়বো। আর পিভিসি মানে তো পলিভিনাইল ক্লোরাইড, এটা একটা পলিমার কম্পাউন্ড, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টলি হাইড্রোকার্বন না, এটার মধ্যে ক্লোরাইড আছে, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। সো পিভিসি মানে আমরা জানি এটা পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। তো যেহেতু ক্লোরাইড আছে বোঝাই যাচ্ছে যে এটা ভিনাইল ক্লোরাইডের পলিমার। সো ভিনাইল ক্লোরাইডের পলিমার মানে এটা ডিরেক্টলি হাইড্রোকার্বন না, তার মানে আমরা বলতে পারি যে হুইচ ওয়ান মেইনলি কন্টেইন হাইড্রোকার্বন। এই কোশ্চেনের অ্যান্সার পারফেক্ট হচ্ছে পেট্রোল, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখি, আমরা এখন স্পেশালিটি অফ কার্বন ইন ফর্মিং অর্গানিক কম্পাউন্ডে চলে আসছি। সো এই টপিক থেকে আমাদের বেসিক্যালি জানতে হবে যে এই যে অর্গানিক কম্পাউন্ডের যে নাম্বার, কেন এত বেশি নাম্বারের অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই নাম্বার সম্পর্কে জানতে হবে একটু, অর্গানিক কম্পাউন্ডের নাম্বার কেন এত বেশি, এবং একটু কেটিনেশন সম্পর্কে জানতে হবে। এবং এই কেটিনেশনের রেজাল্টের ফলে আমরা ফুলারিন নামে একটা স্পেশাল টাইপের কম্পাউন্ড পাই, সেটা সম্পর্কে দুইটা কোশ্চেন আসবে আর কি, ওকে। চলো তাহলে দেখি, হুইচ এলিমেন্ট শোস প্রপার্টিজ অফ ক্যাটিনেশন, ঠিক আছে। সো এই ক্যাটিনেশন মানে কি সেটা পড়ার আগে আমরা যদি বলি যে আমরা জানি যে অর্গানিক কম্পাউন্ডের নাম্বার অনেক বেশি, অলমোস্ট 80 লাখেরও বেশি, হ্যাঁ, কোনো বইতে বলেছে অলমোস্ট 1 কোটি, হ্যাঁ। সো এখন আমরা যদি দেখি ইনঅর্গানিক কম্পাউন্ড মাত্র 1 লাখের মতো আছে। সো এই যে অর্গানিক কম্পাউন্ডের নাম্বার যত বেশি হলো, এটার পেছনে কারণ কি? এটার পেছনে আমরা তিনটা কারণ দেখতে পাই। নাম্বার 1 কারণ হচ্ছে কেটিনেশন, ঠিক আছে, নাম্বার 1 কারণ হচ্ছে কেটিনেশন। নাম্বার 2 কারণ হচ্ছে আইসোমারিজম, ঠিক আছে। নাম্বার 3 কারণ, তিনটা কারণ, নাম্বার 3 কারণ হচ্ছে পলিমারাইজেশন, ঠিক আছে, ওকে। এখন দেখো ভাইয়া, কেটিনেশন কথাটার মানে কি? কেটিনেশন কথাটার মানে হচ্ছে এই যে কার্বন নিজেদের মধ্যে যে বন্ড ফর্মেশন করে, যে চেইন ফর্মেশন করে, এটাকেই বলা হয় হচ্ছে ক্যাটিনেশন। আর আইসোমারিজম মানে তো তোমরা সবাই জানো যে জিনিসটা হচ্ছে মানে একটা যদি আমাদের এখানে মানে একটা কম্পাউন্ডের ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা যদি আমরা পাই তখন এটাকে বলি আমরা আইসোমারিজম, মানে নিজেদের আইসোমার বলে থাকি। আর পলিমারাইজেশনও তোমরা জানো যে একটা মোনোমার বা একটা সিঙ্গেল মলিকিউল থেকে আমরা বড় আরেকটা মলিকিউল বা কম্পাউন্ড পেতে পারি, এটাকে বলে থাকি আমরা পলিমারাইজেশন, ওকে। সো এই আইসোমারাইজেশন পলিমারাইজেশন সম্পর্কে ডিটেইলস আলোচনা আলাদা আলাদা টপিকে আসবে। আইসোমারাইজেশন আলাদা একটা লেকচার আছে, পলিমারাইজেশনের আলাদা লেকচার কিন্তু আছে। তো আমরা একটু ক্যাটিনেশন সম্পর্কে যদি দেখি যে কোন এলিমেন্টটা ক্যাটিনেশন ফর্মেশন করে, কার্বন, ডেফিনেটলি কার্বন হচ্ছে ক্যাটিনেশন ফর্মেশন করবে, ঠিক আছে। এখন
কার্বন কেন নিজেদের মধ্যে ক্যাটিনেশন ফর্মেশন করতে পারে, কারণ হলো কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটি বলো, হ্যাঁ, কার্বনের যেই আমরা তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বলি, হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্যাটিনেশন বা নিজেদের মধ্যে চেইন ফর্মেশন করার যে প্রপার্টিসগুলো সেগুলোর সাথে মিলে আর কি, হ্যাঁ, বাকিদের সাথে মিলবে না। আচ্ছা, এরপর দেখি হোয়াট ইজ ফুলারিন। হ্যাঁ, ফুলারিনকে আমরা কি বলি? একটা ক্যাটিনেটেড কম্পাউন্ড, ঠিক আছে, একটা ক্যাটিনেটেড, এটা কোনো পলিমার কম্পাউন্ড না, এটা একটা ক্যাটিনেটেড কম্পাউন্ড, ঠিক আছে, এটা একদম পারফেক্টলি আনসার যে 3 ডাইমেনশনাল ভেরিয়েন্ট অফ কার্বন এবং এটা একটা ক্যাটিনেটেড কম্পাউন্ড, ঠিক আছে, ক্যাটিনেটেড কম্পাউন্ড। সো এই ক্যাটিনেটেড কম্পাউন্ড যেটাকে আমরা ফুলারিন বলবো, তার কিছু ক্রাইটেরিয়া আছে, এটার মধ্যে কার্বন থাকতে হবে হচ্ছে 30 to 70, ঠিক আছে, 30 to 70 কার্বন থাকতে পারবে। এবং এই ক্যাটিনেটেড কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে C60, যেটাকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন, ঠিক আছে, যেটাকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন, অথবা এটাকে বলা হয়ে থাকে বাকি বল, ঠিক আছে। এবং এই ফুলারিনের মধ্যে আমরা দেখি কার্বনের যেই হাইব্রিডাইজেশন থাকে সেটা থাকে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, আর এই বুকমিনস্টার ফুলারিন যেটা আছে এটার আমরা মলিকুলার যেই ওয়েট আছে সেটাকে বলে থাকি হচ্ছে 720। ওকে, তো এই জিনিসগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে এখন দেখো C60 কম্পাউন্ড এন্ড C60 ক্যাটিনেটেড ভ্যারিয়েন্ট, এই জিনিসটা কিন্তু ফুলারিনের সাথে মিলে, কিন্তু বেশি মিলে হচ্ছে 3 ডাইমেনশনাল ভ্যারিয়েন্ট অফ কার্বন, এটার সাথে সব ধরনের ফুলারিন কিন্তু মিলে যায়। কিন্তু এই যে কার্বন 60 এটা স্পেসিফিক টু বুকমিনস্টার ফুলারিন, ঠিক আছে, এগুলো ফুলারিনের সাথে মিলে কিন্তু স্পেসিফিক টু বুকমিনস্টার ফুলারিন, বাকি সব ফুলারিনের সাথে এটা মিলবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিক কম্পাউন্ড, এই টপিক থেকে সাধারণত পরীক্ষায় আসার মতো কোশ্চেন হচ্ছে এক্সাম্পল, এবং এই এক্সাম্পল হচ্ছে কি বইতে দেখবে একটা চার্ট আছে, ওই চার্ট থেকেই বেশিরভাগ এক্সাম্পল কিন্তু চলে আসতেছে। চলো আমরা একটু পড়ে ফেলি যে আমরা অর্গানিক কম্পাউন্ডকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। সো প্রথমেই যদি আমরা দেখি যে এটা হলো কি আমাদের একটা অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ডকে আমরা ক্লাসিফিকেশন করব। ওকে, ক্লাসিফিকেশন করলাম। সো ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমেই আসে হচ্ছে ফ্রি চেইন কম্পাউন্ড, ঠিক আছে, ফ্রি চেইন কম্পাউন্ড, বাংলায় যেটাকে বলি আমরা মুক্ত শিকল যৌগ, ঠিক আছে। আর থাকতে পারে হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে, সাইক্লিক, অর্থাৎ ফ্রি চেইন থাকতে পারে, সাইক্লিক থাকতে পারে। সো ফ্রি চেইন যারা আছে এদের মধ্যে আবার আমরা দুইটা ভেরিয়েন্ট পাই, একটা হলো স্যাচুরেটেড, আরেকটা হলো আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। এটা কার উপর বেস করে হলো ভাইয়া? এটা হচ্ছে পাই বন্ডের উপর বেস করে, ঠিক আছে। যদি আমরা দেখি কোনো পাই বন্ড থাকে তাইলে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে যায়। পাই বন্ডটা কোথায় থাকলে আনস্যাচুরেটেড কম্পাউন্ড হবে? কার্বন কার্বন যে চেইন আছে, কার্বন চেইনের মধ্যে যদি পাই বন্ড থাকে তাহলে সেটাকে বলি আমরা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, ঠিক আছে। সো ফ্রি চেইন কম্পাউন্ড মানে তো বুঝতে পেরেছো যে দুইটা মানে যতগুলো কার্বনই থাকুক তার টার্মিনাল 2 কার্বন ফ্রি থাকবে, ঠিক আছে, এটাকে বলতেছি আমরা ফ্রি চেইন কম্পাউন্ড। এন্ড এই কার্বন কার্বন চেইনের মধ্যে পাই বন্ড থাকলে আনস্যাচুরেটেড, না থাকলে স্যাচুরেটেড, ঠিক আছে। তো স্যাচুরেটেডের মধ্যে আমরা জানি যে অ্যালকেন থাকবে হচ্ছে কি স্যাচুরেটেডের মধ্যে, আনস্যাচুরেটেডের মধ্যে থাকবে হচ্ছে অ্যালকিন, আনস্যাচুরেটেডের মধ্যে থাকবে হচ্ছে আমরা জানি যে অ্যালকিন। ওকে, ওকে, আনস্যাচুরেটেডের মধ্যে থাকবে হচ্ছে অ্যালকিন, ওকে, এবং থাকবে হচ্ছে অ্যালকাইন। ওকে, অ্যালকিন থাকতে পারে, অ্যালকাইন থাকতে পারে, এই ধরনের কম্পাউন্ডগুলো আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তোমাদের একটা কনফিউশনের জায়গা হলো ভাইয়া এই যে কম্পাউন্ডটা, হ্যাঁ, ধরো এই কম্পাউন্ডটা হচ্ছে কি আমাদের একটা অ্যালডিহাইড কম্পাউন্ড, হ্যাঁ, অ্যালডিহাইডের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যেই তো আমরা দেখি একটা পাই বন্ড আছে। সো এই পাই বন্ড থাকলে কি আমরা এটাকে তোমার আনস্যাচুরেটেড বলবো? না, এটাকে আমরা আনস্যাচুরেটেড বলবো না, কারণ এটা কার্বন কার্বন চেইনের মধ্যে নাই। কার্বন কার্বন চেইনের মধ্যে থাকলে আমরা তাকে বলতাম আনস্যাচুরেটেড, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি আমরা সাইক্লিক কম্পাউন্ড। সো সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে আবার আমরা ভাগ করতে পারি, হ্যাঁ, আবার আমরা কিরকম ভাগ করতে পারি? একটা ভাগ করতে পারি আমরা যেটাকে বলি আমরা কার্বোসাইক্লিক, হ্যাঁ, যেটাকে বলি আমরা কার্বোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, কার্বোসাইক্লিক অর হোমোসাইক্লিক, কার্বোসাইক্লিক অর হোমোসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এই কার্বোসাইক্লিক অর হোমোসাইক্লিক কম্পাউন্ড মানে কি? মানে যে সাইক্লিক কম্পাউন্ডের ফর্মেশন হবে এই সাইকেলের মধ্যে শুধু কার্বন থাকলে তাকে বলবো আমরা হোমোসাইক্লিক অর কার্বোসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। এটা আবার দুই ভাবে হতে পারে, ঠিক আছে, এটা আবার দুই ভাবে হতে পারে। যেমন এই কার্বোসাইক্লিক কম্পাউন্ড যেটা পাই বা যেটাকে আমরা তোমার হোমোসাইক্লিক কম্পাউন্ড বলছি, এটা আবার দুইভাবে হতে পারে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। অ্যালিফেটিক কম্পাউন্ড হতে পারে, অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, ঠিক আছে। সো অ্যালিফেটিক মানে তো বুঝতে পারতেছো, যেমন সাইক্লোহেক্সেন, সাইক্লোঅক্টেন, হ্যাঁ, এগুলো হলো অ্যালিফেটিক কম্পাউন্ড। তাহলে আমরা বলতে পারলাম যে কোনো সাইক্লোঅ্যালকেন, হ্যাঁ, সাইক্লোঅ্যালকেন এটা হলো অ্যালিফেটিক। আর অ্যারোমেটিকের মধ্যে কি থাকবে? অ্যারোমেটিকের মধ্যে আমরা জানি যেমন বেনজিন থাকতে পারে, হ্যাঁ, সিঙ্গেল রিং, ডাবল রিং যদি হয়ে থাকে তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে ন্যাপথালিন, যদি ট্রিপল রিং দিয়ে থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রাসিন, ঠিক আছে, তখন এটাকে বলা হয় অ্যানথ্রাসিন। ওকে, তো এরকম টাইপের গুলোকে আমরা বলতে পারি হচ্ছে তোমার অ্যারোমেটিক হোমোসাইক্লিক কম্পাউন্ড। এখন আসি আমরা হেটেরোসাইক্লিক কিছু কম্পাউন্ড পেতে পারি, ঠিক আছে, হেটেরোসাইক্লিক। ওকে, এখন দেখো এই যে হেটেরোসাইক্লিক যে কম্পাউন্ডগুলো আছে, এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে যে মানে যেই সাইকেলটা থাকবে, হ্যাঁ, এই সাইক্লিক যে কম্পাউন্ডটা হবে এটার মধ্যে কার্বন ছাড়াও অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে, হ্যাঁ, অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে। বিশেষ করে অন্য কি কি এলিমেন্ট থাকতে পারে আমরা জানি যে তোমার এফটিপি, ঠিক আছে, ও এগুলো থাকতে পারে, হ্যাঁ, এফটিপিও। মানে আচ্ছা, এটা আমরা পরবর্তীতে জানবো, এক্সাম্পল করার সময় এটা ভালো মনে থাকবে আর কি। চলো আগে আমরা এটা দুইটা আলাদা ভাগ আছে সেটা আগে জেনে নিই। তো এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে দুই রকম আছে, নন অ্যারোমেটিক আর হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে, নন অ্যারোমেটিক আরেকটা হলো কি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আরেকটা হলো অ্যারোমেটিক। সো এই অ্যারোমেটিকের মধ্যে যে তিনটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা আলাদা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি এবং এটা মনে রাখা খুবই ইজি। আমরা বলতে পারি এফটিপি, ঠিক আছে, এফ মানে হচ্ছে ফিউরান, যেটার মধ্যে আমরা কার্বনের সাথে অক্সিজেন থাকতে দেখি আর কি। টি মানে হচ্ছে থায়োফিন, হ্যাঁ, যেটার মধ্যে আমরা সালফার থাকতে দেখি। পি মানে দুইটা জিনিস কভার করে, একটা হলো পাইরল, একটা হলো পিরিডিন, যেটার মধ্যে নাইট্রোজেন থাকবে আর কি, হ্যাঁ, এফটিপি। আর নন অ্যারোমেটিকের মধ্যে আমরা একটা স্পেশাল কম্পাউন্ডের নাম জানি ইপক্সি ইথেন, ঠিক আছে, ইপক্সি ইথেন, এর মধ্যে মাঝখানে অক্সিজেন থাকে আর কি, হ্যাঁ। তাহলে হেটেরোসাইক্লিক সম্পর্কে জানলাম আমরা, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এরকম হতে পারে। তো ভাই এই যে আমরা বিশাল বড় একটা ক্লাসিফিকেশন করলাম, কোশ্চেন কি আসবে? কোশ্চেন আসবে এক্সাম্পল, ধরো তোমাকে এরকম করে বলবে হুইচ ওয়ান ইজ দ্য হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ দ্য কার্বোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ দ্য স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, এই টাইপের কোশ্চেন তোমার আসবে। সো এগুলো কিন্তু ভাইয়া মুখস্থ করতে হয় না। এই যে ভাইয়া যে কথাগুলো বললাম এটা দিয়েই সামনে কিছু আমরা কোশ্চেন সলভ করে দেখাবো কিভাবে কতটা সহজে আমরা এগুলো সলভ করতে পারি। ওকে, চলো দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে দেখি আমরা সবগুলা কম্পাউন্ডই ইপক্সি ইথেন, সাইক্লোপ্রোপেন, বেনজিন, পিরিডিন সবগুলাই কিন্তু সাইক্লিক কম্পাউন্ড। ওকে, সো ইপক্সি ইথেন যেটা আছে এটা হলো যে অক্সিজেন এরকম, হ্যাঁ, এর মধ্যে আমরা দেখি এইরকম একটা কম্পাউন্ড ফর্মেশন করে, ঠিক আছে। সো এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড? না, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড না। সাইক্লোপ্রোপেন মানে হলো প্রোপেনের যৌগ কিন্তু সাইক্লিক যৌগ আর কি, মানে প্রোপেনের যৌগ কিন্তু সাইক্লিক যৌগ। সো এটা নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা হলো হোমোসাইক্লিক কম্পাউন্ড এবং এটা আমাদের মানে একটা অ্যালিফেটিক কম্পাউন্ড। আর বেনজিন যেটা আছে, হ্যাঁ, বেনজিন রিংয়ের মধ্যে তো আমরা জানি যে এটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ডের মাদার কম্পাউন্ড। এটার মধ্যে তো কার্বন চেইনের মধ্যে অন্য কিছু থাকার প্রশ্নই আসে না। কিন্তু পিরিডিনের কথা যদি আমরা দেখি তখন আমরা দেখি যে এখানে
বেঞ্জিন রিং এর মাঝখানে নাইট্রোজেন থাকে, একটা কার্বনের জায়গায় নাইট্রোজেন থাকতেছে, তার মানে এটা একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হয়। সো আমরা এটাকে বলতে পারি যে এটা একটা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালিফেটিক কম্পাউন্ড। তাহলে দেখো অ্যালিফেটিক কম্পাউন্ড আমরা কিভাবে খুঁজে বের করি। অ্যানিলিন মানে কি? অ্যানিলিন মানে হচ্ছে এই যে বেঞ্জিন রিং, তো বেঞ্জিন রিং এর একটা হাইড্রোজেন অ্যামিনো গ্রুপ দিয়ে যদি সাবস্টিটিউট করি। টলুইন মানে কি? বেঞ্জিন রিং এর একটা হাইড্রোজেন যদি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি। ফেনল মানে কি? এই যে বেঞ্জিন রিং এর একটা হাইড্রোজেন যদি হাইড্রোক্সি গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি। তাহলে দেখো যে নিচের যে তিনটা বললাম এই তিনটাই কিন্তু আমাদের কি অ্যারোমেটিক কম্পাউন্ড। আর ইথিলিন অক্সাইড যেটা আছে এটাই আমাদের সেই ইপক্সি ইথেন, এটা হলো আমরা জানি যে এরকম একটা কম্পাউন্ড, হ্যাঁ, যেটা একটা অ্যালিফেটিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা ইথিলিন অক্সাইড। নেক্সট ওয়ান দেখি আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে দেখো সাইক্লোহেক্সেন অবশ্যই হোমোসাইক্লিক, সো হেটেরোসাইক্লিক না। ফিউরান একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, কারণ আমরা ফিউরানের যখন স্ট্রাকচার করি আমরা তখন এরকম একটা স্ট্রাকচার করি, ঠিক আছে। সো এই হচ্ছে ফিউরান, এর মাঝখানে অক্সিজেন থাকে কার্বনের সাথে, সো এটা একটা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। আর প্রোপেন তো এটা তো আসলে অ্যালিফেটিক কম্পাউন্ড, এটা সাইক্লিক না। আর ন্যাফথালিন যেটা আছে, ন্যাফথালিন আমরা এইভাবে বলতে পারি যে এই হচ্ছে ন্যাফথালিন, মানে কার্বন কার্বনের যে বেঞ্জিনের যে রিংটা থাকে দুইটা ডাবল রিং পাশাপাশি থাকলে আমরা এটাকে ন্যাফথালিন বলতে পারি আর কি। ওকে, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য হোমোসাইক্লিক কম্পাউন্ড। মাত্র দেখে আসলাম ন্যাফথালিন হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ড, মানে কার্বন কম্পাউন্ড, মানে কার্বন রিং দুইটা সাইকেল একসাথে থাকে আমরা তাকে বলতেছি ন্যাফথালিন। আর ফিউরান, পিরিডিন, থায়োফিন, ফিউরানের মধ্যে কি থাকে? ফিউরানের মধ্যে আমরা জানি যে অক্সিজেন থাকে, পিরিডিনের মধ্যে নাইট্রোজেন থাকে, থায়োফিনের মধ্যে সালফার থাকে, মানে কার্বন চেইনের মধ্যে আর কি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ওয়ান, মানে এই যে এই এলিমেন্টগুলা অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই এলিমেন্টগুলোকে বলা হয়ে থাকে হেটেরো এলিমেন্ট। তো পরীক্ষা এইভাবে কোশ্চেন হতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য হেটেরো এলিমেন্ট, ঠিক আছে। সো এই অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বেসিক্যালি এই তিনটাই হেটেরো এলিমেন্ট। আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইপক্সি কম্পাউন্ড। পড়ে আসছি অলরেডি, ইথিলিন অক্সাইড হচ্ছে ইপক্সি কম্পাউন্ড। হুইচ ওয়ান ইজ নট আ হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। সো দেখো পাইরোল হচ্ছে মানে একটা এরকম পেন্টাগোনাল স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, এরকম না, ঠিক আছে, এরকম না, মানে আমরা যেই ধরনের স্ট্রাকচারগুলোকে বলে থাকি যে এখানে নাইট্রোজেন থাকবে এবং এখানে মানে পাইবন থাকবে, এটাকে বলে থাকি আমরা হচ্ছে পাইরোল। ফিউরান একই রকম, এরকম পেন্টাগোনাল, কিন্তু এখানে অক্সিজেন থাকবে, এটাকে বলি আমরা ফিউরান। থায়োফিন একই রকম পেন্টাগোনাল, কিন্তু এখানটাতে আমরা দেখবো যে এর মাঝখানে কি থাকবে, এর মাঝখানে থাকবে হচ্ছে আমরা যেটাকে বলে থাকি সালফার, এরকম, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এই তিনটাই হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। কোশ্চেনে বলছে নট। ট্রাইনাইট্রোটোলুইন, ট্রাইনাইট্রোটোলুইন মানে কি? এই যে একটু আগে আমরা টোলুইন শিখে আসছি যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি তাহলে টোলুইন হয়। ট্রাইনাইট্রোটোলুইন মানে হলো এই টোলুইনের সাথে তিনটা নাইট্রো গ্রুপ দিলাম, এই হচ্ছে আমার তাহলে ট্রাইনাইট্রোটোলুইন হয়ে গেল। তাহলে এই ট্রাইনাইট্রোটোলুইন কম্পাউন্ডের মধ্যে কিন্তু আমরা কোনো হেটেরো অ্যাটম বা হেটেরো এলিমেন্ট দেখতে পাচ্ছি না। হেটেরো অ্যাটম বা হেটেরো এলিমেন্ট দেখতে না পাই, তার মানে এটা কোনো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড না। সো দিস কুড বি আনসার। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ অর্গানিক কম্পাউন্ড ইজ স্যাচুরেটেড। তাহলে দেখি আমরা ইথানল, আমরা যদি ইথানলের কথা বলি তাহলে এটা হয় CH3, হ্যাঁ, CH2OH, দিস শুড বি ইথানল। ইথিলিন, ঠিক আছে, ইথিলিন মানে হচ্ছে কি? মানে আমরা বলি CH ট্রিপল বন্ড CH, এটাকে বলতে পারি আমরা ইথিলিন। অ্যাসিটিলিন, এটা হচ্ছে ইথিলিন আর হলো মানে আমরা যেটাকে বলি যে ইথিন, এটা হলো ইথাইন, ঠিক আছে। এই ইথিলিন যেটা আছে এটা অ্যাকচুয়ালি মানে ইথাইন থেকেই হয়, অ্যাসিটাইলিন মানে ইথাইন, ঠিক আছে, কার্বন কার্বন এরকম। বেনজিন, হ্যাঁ, বেনজিন তো আমরা বলতে পারি বেনজিন মানে হচ্ছে এই যে রিংটা, এটা হলো বেনজিন। তো সবগুলাই অ্যাকচুয়ালি আনস্যাচুরেটেড। অ্যাকচুয়ালি ইথিলিন বলতে আমরা মানে ইথিন যে কম্পাউন্ড আছে সেটাকে বুঝি, CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন। আর অ্যাসিটাইলিন মানে হচ্ছে ইথিলাইন, মানে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে মানে অ্যালকাইন, ঠিক আছে। ওকে, তো অ্যাসিটাইলিন হচ্ছে একটা অ্যালকাইন, ইথিলিন হচ্ছে অ্যালকিন, ইথানল হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রত্যেকটার মধ্যেই পাই বন্ড আছে B C D তে, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে পাই বন্ড নাই, সো দিস শুড বি স্যাচুরেটেড। হুইচ ওয়ান ইজ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। থায়োফিন অনেকবার বলা হয়েছে। ওকে, বাকি সবগুলাই হোমোসাইক্লিক কম্পাউন্ড। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। হোমোসাইক্লিক অ্যারোমেটিক দুইটা কথা, অ্যারোমেটিক কম্পাউন্ড কিন্তু হোমোসাইক্লিক কম্পাউন্ড। অপশনে দেখি সাইক্লোহেক্সেন, এটা অ্যারোমেটিক না। বেনজিন হেক্সাক্লোরাইড, এটাও অ্যারোমেটিক না। বেনজিন হেক্সাক্লোরাইড মানে কি জানো তোমরা? মানে হলো এই যে আমরা একটু আগে দেখে আসছিলাম হেক্সাক্লোরোবেনজিন, তাই না? এটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইডের মধ্যে কি হয়? এখানেও ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে, কিন্তু এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন হয়। আগে যেটা দেখছিলাম আমরা সাবস্টিটিউশন, এটা হলো অ্যাডিশন রিঅ্যাকশন হয়। এই অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে কি হয়? এই যে এখানে প্রত্যেকটা জায়গায় একটা একটা কিন্তু হাইড্রোজেন অ্যাটাচড আছে, হ্যাঁ, মানে একটা বেনজিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, বেনজিনের স্ট্রাকচার দেখলে বোঝা যায় প্রত্যেকটার মধ্যে এখানটাতে একটা একটা হাইড্রোজেন কিন্তু আছে, হ্যাঁ। আমরা সবসময় লিখি না, কিন্তু এখানে থাকে আর কি। ওকে, কিন্তু যখন এটা ক্লোরিনের সাথে অ্যাডিশন রিঅ্যাকশন ফর্ম করে তখন দেখা যায় যে মাঝখানের যে পাই বন্ডগুলা ভেঙে যায়। তো পাই বন্ডগুলা ভেঙে গেলে প্রত্যেকটা কার্বনের একটা হ্যান্ড ফ্রি থাকে, ওই হ্যান্ডগুলাতে ক্লোরিন মানে অ্যাটাচ হয় আর কি। এগুলোর মধ্যে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আমরা একটা করে হাইড্রোজেন পাই। তো তার সাথে এখানে আমাদের নতুন করে কি বসাইতে হবে? ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন। তার মানে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটা হয় এরকম C6H6Cl6, ঠিক আছে, বেনজিন হেক্সাক্লোরাইড। এটা আলটিমেটলি আর অ্যারোমেটিক যৌগ থাকে না, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার জন্য যে স্পেশালি মানে ক্যারেক্টারিস্টিকগুলো থাকা প্রয়োজন সেটার মধ্যে থাকে না, রেজোনেন্স থাকে না, হ্যাঁ, তারপর অন্যান্য যে আনস্যাচুরেটেড প্রপার্টিস এগুলো কিছুই থাকে না। আচ্ছা, তারপর আসো ফেনল, থায়োফিন তো একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এটা জানি, সেটা হবে না। আর ফেনল সম্পর্কে তো আমরা জেনে আসছি, ফেনল মানে হচ্ছে এরকম যে স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচার মানে হচ্ছে বেনজিনের মধ্যে একটা হাইড্রোজেনকে হাইড্রোক্সিল দিয়ে সাবস্টিটিউট করলে যা পাওয়া যায় সেটাই ফেনল। আচ্ছা, নেক্সট ওয়ান দেখি আমরা, হুইচ ওয়ান ইজ নন অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে দেখি আমরা সাইক্লোহেক্সেন আছে, অবশ্যই এটা অ্যালিফেটিক কম্পাউন্ড। হেক্সাক্লোরোবেনজিন, এটা একটু আগে আমরা দেখে আসছি যে একটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু হেক্সাক্লোরোবেনজিন এটা কিন্তু একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। এটাতে কি হয়? এটার সাথেই দেখি আমরা, চলো, যদি এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হইতো এই বেনজিন এবং ক্লোরিনের, হ্যাঁ, চিন্তা করো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে বেনজিন এবং ক্লোরিন, সেই ক্ষেত্রে আমার বেনজিন যে রিংটা, এই রিংটা এবং ভেতরের যে পাইবন সেখানে কোনো চেঞ্জ আসবে না। জাস্ট এর মধ্যে যে হাইড্রোজেনগুলো ছিল এই হাইড্রোজেনগুলো হচ্ছে সাবস্টিটিউট হবে, কি দিয়ে সাবস্টিটিউট হবে? এই যে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হবে, এখানে ক্লোরিন, তার মানে এই যে কম্পাউন্ডটা পেলাম আমরা, এই কম্পাউন্ডের নাম হলো হেক্সাক্লোরোবেনজিন, ঠিক আছে, হেক্সাক্লোরোবেনজিন। আমি এভাবে মনে রাখতাম যেটার নামে শেষে আছে বেনজিন যেহেতু একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সো দিস শুড বি অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে এখন এই হেক্সাক্লোরোবেনজিন অ্যারোমেটিক, পিরিডিন অ্যারোমেটিক, কার্বলিক অ্যাসিড, দিস কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে এটা ফেনল, হ্যাঁ, ফেনলের আরেকটা স্পেশাল নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, নেক্সট ওয়ান দেখি, হুইচ ওয়ান অফ পলিনিউক্লিয়ার কম্পাউন্ড মানে কি? কোনটার মধ্যে হচ্ছে মাল্টিপল রিং আছে, হ্যাঁ। তাহলে আমরা দেখি অ্যানথ্রাসিন, একটু আগে শিখে আসছি আমরা, অ্যানথ্রাসিন মানে হচ্ছে এটা হচ্ছে ট্রাইনিউক্লিয়ার কম্পাউন্ড, মানে এর মধ্যে আমরা দেখতে পাই তিনটা রিং আছে আর কি, বেনজিন রিং কয়টা আছে? এর মধ্যে তিনটা আছে আর কি, ঠিক আছে, মানে এটাই आंसर, হ্যাঁ। আর বেনজাইল ক্লোরাইড, এটা আমরা জানি যে বেনজিন থেকে একটা বেনজিন না, টলুইন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করি তখন এখানে বেনজাইল ক্লোরাইড ফর্মেশন হয়। আর পাইরোল, পিক্রিক অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটা করে রিং থাকে আর কি, ঠিক আছে, একটা করে রিং থাকে। সো এই হচ্ছে আমাদের পাইরোল, হ্যাঁ। আচ্ছা, পাইরোল তো নাইট্রোজেন, এই হচ্ছে পাইরোল। পিক্রিক অ্যাসিড মানে কি? পিক্রিক অ্যাসিড হচ্ছে যেটাকে বলে থাকি আমরা যে তোমার
ফেনলের কম্পাউন্ড কিন্তু ট্রাইনাইট্রোফেনল আর কি। হ্যাঁ, মানে আমরা বলতে পারি যেটার মধ্যে নাইট্রো গ্রুপ দিয়ে তিনবার যেটাকে সাবস্টিটিউট করা হয় সেটাকে বলা হয় হচ্ছে একটা পিক্রিক অ্যাসিড আর কি। হ্যাঁ, এই হচ্ছে পিক্রিক অ্যাসিডের কথা যদি চিন্তা করি, এই হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে, এই হচ্ছে পিক্রিক অ্যাসিড। তো সবগুলোর মধ্যে একটা করে রিং, শুধু অ্যান্থ্রাসিন আমরা তিনটা রিং দেখতে পাচ্ছি, সেই কারণে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্থ্রাসিন। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ অ্যান আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। দেখো ইথেন, ইথানল, প্রোপেন সবগুলাই মানে স্যাচুরেটেড। স্যাচুরেটেড কেন? কারণ এদের কারোর মধ্যে আমরা জানি যে এর মধ্যে কি নাই, পাই বন্ড নাই, ঠিক আছে। আবার যদি চিন্তা করি এরকম ভাবে, এটা অ্যালকেন, এটা অ্যালকেন, অ্যালকেন অলওয়েজ মানে তোমার স্যাচুরেটেড হবে আর কি। আর ইথানল যেটা, এটাও একটা স্যাচুরেটেড অ্যালকোহল, ওকে। আর অ্যাসিটাইলিন যেটা আছে, এটা খুব সহজেই বোঝা যায় যে অ্যাসিটাইলিন মানে হচ্ছে একটা অ্যালকাইন কম্পাউন্ড, যেটাকে বলি আমরা ইথাইন। হ্যাঁ, তো ইথাইন বা অ্যালকাইন যদি হয় তো এটার মধ্যে ডেফিনেটলি পাই বন্ড আছে, ডেফিনেটলি পাই বন্ড আছে মানে এটা ডেফিনেটলি একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, ওকে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে বন্ডিং নেচার অফ অর্গানিক কম্পাউন্ড। এখান থেকে কোশ্চেন কি আসে? এখান থেকে সাধারণত কোশ্চেন আসে হচ্ছে বন্ড নাম্বার ক্যালকুলেশন এন্ড বন্ড টাইপ, ঠিক আছে, বন্ড টাইপ এন্ড নাম্বার, এটা এবং হাইব্রিডাইজেশন থেকে বেশ কিছু কোশ্চেন আসে, হাইব্রিডাইজেশন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন থেকে বেশ কিছু কোশ্চেন আমরা এখান থেকে আসতে দেখি। চলো তাহলে সলভ করি। মলিকিউলস অফ অর্গানিক কম্পাউন্ড আর ফর্মড বাই হুইচ টাইপ অফ বন্ড। সাধারণত আমরা জানি যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কোভালেন্ট বন্ড থাকে। হ্যাঁ, এবং কোভালেন্ট বন্ডের মধ্যে আমরা তোমার যেই সিগমা বন্ড আছে এবং পাই বন্ড আছে, দুই টাইপের বন্ড কিন্তু আমরা এখানে দেখতে পাই, ওকে। হুইচ কম্পাউন্ড ডাজ নট হ্যাভ পাই বন্ড, ঠিক আছে, কোনটাতে কোনো আমরা পাই বন্ড পাবো না, ঠিক আছে। দেখো তাহলে এটা কি, এটা একটা আমাদের হচ্ছে যেটাকে বলি যে CnH2n+2 এর সাথে মিলে যায়, তার মানে একটা অ্যালকেন। আমরা জানি অ্যালকেনে কোনো পাই বন্ড নাই, ঠিক আছে। এই স্ট্রাকচারটা যদি দেখি আমরা, হ্যাঁ, এটা আমরা দেখেছি আগে যে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তার মানে এই মাঝখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কিন্তু একটা পাই বন্ড আছে, ওকে। তারপর যদি দেখি আমরা যে এই C2H2, তার মানে হলো C2H2 মানে এটার স্ট্রাকচারটা হয় এরকম, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH মানে অ্যাসিটিলিন আর কি। আর হাইড্রোজেন সায়ানাইড, এই হাইড্রোজেন আর এই যে এখানে সায়ানাইডের মধ্যে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখি। তো দেখতে পাচ্ছি আমরা নিচে তিনটার মধ্যে ডেফিনিটলি পাই বন্ড আছে, উপরে উপরে যেটার মধ্যে কোনো পাই বন্ড থাকার কোনো চান্স নাই। সো কোসে যেহেতু নট এ পাই বন্ড, আমরা অ্যানসার করব অপশন এ। এখন হাইব্রিডাইজেশন নিয়ে কথাবার্তা বলি আমরা। অর্গানিক কম্পাউন্ডে আমরা কি হাইব্রিডাইজেশন দেখতে পাই? বেসিক্যালি আমরা যদি কার্বনের হাইব্রিডাইজেশন দেখি, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বনের যদি হাইব্রিডাইজেশন দেখি, আমরা তিনটা হাইব্রিডাইজেশন দেখতে পাই কার্বনের, sp3 sp2 sp, ঠিক আছে। sp3 হাইব্রিডাইজেশন সাধারণত আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে দেখতে পাই, যেটা আমরা অ্যালকেনে পাই। sp2 কার্বন কার্বন ডাবল বন্ডে দেখতে পাই। sp আমরা কার্বন কার্বন ট্রিপল বন্ডে দেখতে পাই, ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ডে আমরা sp হাইব্রিডাইজেশন কিন্তু দেখতে পাই, ওকে। এখন এই জায়গাগুলো থেকে না পরীক্ষায় আরো কিছু কোশ্চেন আমরা আসতে দেখি। সেটা হলো এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত, 154 ন্যানোমিটার, 0.154 ন্যানোমিটার। ডাবল বন্ডের ক্ষেত্রে 0.134 ন্যানোমিটার, ঠিক আছে। ট্রিপল বন্ডের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার, ওকে। আমি একটা বেনজিনের জন্য একটু জেনে রাখা প্রয়োজন। বেনজিনের মধ্যে আমরা দেখি যে sp2 বন্ড, sp2 হাইব্রিডাইজেশন আছে কিন্তু সেটা একটু স্পেশাল, হ্যাঁ, সেটা 0.139 ন্যানোমিটার হয়ে থাকে আর কি। আচ্ছা, এখন এদের আলাদা আলাদা কিছু নাম আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমরা সাধারণত পাই হচ্ছে অ্যালকেনের মধ্যে। সো পরীক্ষায় ডেফিনিটলি ভাবে কোশ্চেন হতে পারে অ্যালকেনে কোন হাইব্রিডাইজেশন দেখা যায়। আর অ্যালকিনের মধ্যে পাই আমরা কার্বন sp2 কার্বন কার্বন ডাবল বন্ড যেহেতু, আর অ্যালকাইনের মধ্যে আমরা পাই হচ্ছে sp, ঠিক আছে। অ্যালকাইনের মধ্যে পাই আমরা sp। সো এই টাইপের কোশ্চেন খুব কমনলি পরীক্ষা আসে। আরেকটা টাইপের কোশ্চেন আমরা দেখতে পাই যেটা হলো কি, ধরো একটা কার্বন চেইন দিয়ে দিল, ধরো একটা কার্বন চেইন, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কিন্তু এখানে ডাবল বন্ড, ঠিক আছে, আবার সিঙ্গেল বন্ড, এখানে ধরো ডাবল বন্ড, এখানে ধরো ডাবল বন্ড, ঠিক আছে। তো এখানটাতে ধরো ট্রিপল বন্ড। সো এই টাইপের যে কম্পাউন্ডগুলো আছে, তো এই ধরনের কম্পাউন্ডের মধ্যে আমরা কিভাবে ডিটারমাইন করব কোন হাইব্রিডাইজেশন আছে। অ্যাকচুয়ালি আমরা হাইব্রিডাইজেশনের যেই তোমার নোমেনক্লেচার বা হাইব্রিডাইজেশন ডিটারমিনেশনের যে রুলসগুলো শিখি, তার একটা সিম্পল ওয়ে আছে, আমরা সেই সিম্পল নিয়মটা শিখব। তো আমরা বলে থাকি যে আমরা দেখব প্রথমে হাইব্রিডাইজড অরবিটালের নাম্বার, হাইব্রিডাইজড অরবিটাল, ঠিক আছে, হাইব্রিডাইজড অরবিটাল নাম্বার ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড, ঠিক আছে, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন। এটাকে যদি আমরা হিসাব করি তখন আমরা কি পাই, হাইব্রিডাইজড অরবিটাল। তার মানে কি, হাইব্রিডাইজড অরবিটাল যদি 4 হয় আমাদের এই হাইব্রিডাইজেশন হবে sp3, ঠিক আছে, sp3 যদি 3 হয়, হ্যাঁ, হবে হচ্ছে কি sp2, যদি 2 হয় তাহলে হবে কি sp, ঠিক আছে। এরকম করে আমরা হাইব্রিডাইজড অরবিটাল ডিটারমাইন করতে পারি। তাহলে দেখো কার্বনের মধ্যে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকা পসিবল না, পসিবল না। যদি পসিবল না হয় তাহলে আমরা দেখব যে এই যে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখব, তার মানে কি বাকি বন্ডগুলো ফর্মেশন হয়েছে অন্য কোনো এলিমেন্টের সাথে, ঠিক আছে। অন্য কোনো এলিমেন্টের সাথে সাধারণত সিঙ্গেল বন্ডই ফর্ম করবে। তার মানে আমরা সহজে ধরে নিলাম কার্বন কার্বন যেখানে সিঙ্গেল বন্ড সেখানে হবে কি sp3, এখানেও দেখো সিঙ্গেল বন্ড, তাহলে এটা হবে কি sp3। কিন্তু এখানটাতে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা মানে কি এটা একটা দুইটা তিনটা সিগমা বন্ড। যদি তিনটা সিগমা বন্ড হয় তাহলে সেটার মধ্যে আমরা কয়টা হাইব্রিডাইজড অরবিটাল পাবো, তিনটা হাইব্রিডাইজড অরবিটাল পাবো, তার মানে কি sp2, ঠিক আছে, তাহলে এটা sp2। আবার এটার মধ্যে দেখো যে এই একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তাহলে এটা হবে কি sp2, ঠিক আছে। তাহলে এর মধ্যে দেখো একটা দুইটা তিনটা, তাহলে এটা হবে কি sp2। তার মানে একটা ডাবল বন্ড থাকলে সেটা sp2 হয়ে যায়, ওকে। এখন এই জায়গাটাতে দেখো তোমরা চিন্তা করো এখানে তো ডাবল বন্ড আছে, তাহলে এটাও sp2, এটা sp2 দিলেই ভুল হবে। কেন এটা sp2 দিলেই ভুল হবে জানো? কারণ দেখো এই কার্বনের চারটা হাত আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার মধ্যে দুইটা হচ্ছে সিগমা বন্ড, বাকি দুইটা কিন্তু পাই বন্ড। আমরা কিন্তু এখানে পাই বন্ডকে ক্যালকুলেট করতে পারবো না, ক্যালকুলেট করতে হবে আমাদের এখানে সিগমা বন্ডকে, ঠিক আছে। তো যদি সিগমা বন্ডকে ক্যালকুলেট করি কয়টা সিগমা আছে, দুইটা, তার মানে এটাকে বলবো আমরা sp। আবার যদি এটাকে চিন্তা করি ওইটাতে দেখো একটা সিগমা দুইটা সিগমা, আরেকটা তো ধরো হাইড্রোজেন আছে আর কি, তাহলে এখানে আমরা কি বলবো, এটা sp2। তাহলে ট্রিপল বন্ড থাকলে ডেফিনিটলি sp, ট্রিপল বন্ড থাকলে ডেফিনিটলি sp। ট্রিপল বন্ড মানে কি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে সিগমা বন্ড, বাকি দুইটা পাই বন্ড, তাহলে আরেকটা হাত তো ডেফিনিটলি সিগমা বন্ড হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা একটা চেইনের মধ্যে মানে কি কি হাইব্রিডেশন আছে সেটা ডিটারমাইন করতে পারি আর কি। চলো তাহলে আমরা সলভ করি। ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড sp2 hybridization of carbon atom occurs। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো এটা sp3। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা sp3, আর এই দুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে sp, হ্যাঁ, কারণ ট্রিপল বন্ড আছে। আবার খেয়াল করো এগুলোতে সবগুলাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে এখানে সবগুলো বন্ডই হবে হচ্ছে কার্বনের মধ্যে sp, মানে হাইব্রিডেশন হবে হচ্ছে sp3, হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছি আমরা কার্বন কার্বন ডাবল বন্ড, তার মানে এটা হবে sp2। তাহলে আমরা সবগুলো হাইব্রিডেশন দেখে ফেললাম, চাইছে sp2, সো আমরা অ্যানসার করব অপশন ডি। নেক্সট ওয়ান, এখানে বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন ইনক্রিজ ইন কার্বন কার্বন বন্ডিং লেন্থ দ্য ফলোইং কম্পাউন্ড, ঠিক আছে। তিনটা কম্পাউন্ড দিছে x y z। তাহলে x এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের CnH2n কে মানে CnH2n এর মতো 2 এবং 4, তার মানে ডেফিনিটলি এটা একটা অ্যালকিন, অ্যালকিন যদি হয় তার মানে এটা sp2। এটা একটা অ্যালকাইন তাহলে এটা হচ্ছে কি sp, আর এটা একটা অ্যালকেন তাহলে এটা হবে কি sp3, ওকে। আমরা নরমালি জানি sp3 বন্ডে বন্ড লেন্থ সবচেয়ে বেশি হয়, তারপর sp2 হবে, তারপর sp হবে। কারণ আমরা একটু দেখে আসছি যে sp3 যদি হয় তখন কার্বন কার্বন দিয়ে বন্ড লেন্থ থাকে, সেখানে পাই আমরা 0.154 ন্যানোমিটার, 2 হলে আমরা পাই 0.134 ন্যানোমিটার, sp হলে আমরা পাই 0.120 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে আমাদের y এর লেন্থ সবচেয়ে কম হবে, তাহলে y সবচেয়ে কম হবে, তারপরে কম হবে x, তারপর সবচেয়ে বেশি হবে হচ্ছে z। দেখো এটা কোথায় কোথায় মিলছে, এটা অপশন ডি এর সাথে মিলছে, y x z, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, তাহলে কার্বন কার্বন বন্ড লেন্থ ইজ কারেক্ট, কোন অর্ডারটা কারেক্ট, ঠিক আছে। আমরা একটু আগে দেখে আসলাম যে অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনের থেকে হচ্ছে বড় হবে, অ্যালকেন সবচেয়ে বড় হবে কারণ এটা sp3, তারপরে হবে হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, তারপরে হবে হচ্ছে অ্যালকিন, ওকে। এবং সবচেয়ে ছোট হবে হচ্ছে অ্যালকাইন, সবচেয়ে ছোট হবে হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। আগে বলেছি কোনটা কত, এবং এখানে একটা জিনিস খেয়াল করবা যে এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার, এটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, কিন্তু এই অ্যালকেন এবং অ্যালকাইনের মাঝখানে আমরা জানি বেনজিনের থাকে, কেন? কারণ বেনজিনের রেজোনেটিং ইলেকট্রনের জন্য সেটা দেখা যায় যে প্রপারলি এটা ডাবল বন্ডের সমান হয় না, আবার এটা সিঙ্গেল বন্ডের সমান হয়, দুইটার মাঝামাঝি হয়। তো বেনজিনের যে বন্ড লেন্থ কার্বন কার্বন সেটা হয় 0.139 ন্যানোমিটার। তো এটার জন্য এটা স্পেশাল কিছু ক্রাইটেরিয়া দেখা যেটা আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড যখন করব তখন জানবো ইনশাআল্লাহ, হ্যাঁ। তো দেখো আমরা দেখতে পেলাম সবচেয়ে বড় অ্যালকেন, তারপর বেনজিন, তারপর অ্যালকিন, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকিন সবচেয়ে ছোট, তারপর বেনজিন, তারপর অ্যালকেন, এটা কারেক্ট, হ্যাঁ।
অ্যালকেন বেনজিন হচ্ছে বড় না, এটা কারেক্ট না। অ্যালকেন হচ্ছে ছোট না, এটাও কারেক্ট না। অ্যালকেন বেনজিন হচ্ছে ছোট না, এটাও কারেক্ট। একমাত্র কারেক্ট পেলাম আমরা অপশন ডি। সো দিস শুড বি অ্যানসার। নেক্সট ওয়ান, হুইচ টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ প্রেজেন্ট ইন ফিফথ কার্বন অফ দ্য কম্পাউন্ড? ফিফথ কার্বন মানে দিস কার্বন। সো এই কার্বন কি কোনো ডাবল বন্ডে পার্টিসিপেট করেছে? করে নাই। যদি কোনো ডাবল বন্ডে পার্টিসিপেট না করে, যদি কোনো ট্রিপল বন্ডে পার্টিসিপেট না করে, তাহলে সবগুলো বন্ড কি? সবগুলো বন্ড হচ্ছে তার সিগমা বন্ড। তাহলে কার্বনে কয়টা সিগমা বন্ড পসিবল? চারটা সিগমা বন্ড পসিবল। যদি চারটা সিগমা বন্ড পসিবল হয়, তাহলে হাইব্রিডাইজড অরবিটাল কয়টা হবে? চারটা। আর চারটা হাইব্রিডাইজড অরবিটাল হলে এই হাইব্রিডাইজেশন হবে sp3। ওকে, নেক্সট ওয়ান, হাইব্রিডাইজেশন অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইন দিস কম্পাউন্ড। ঠিক আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইন দিস কম্পাউন্ড, তার মানে এই জায়গাটার হাইব্রিডাইজেশন জানতে চাইছে। তাহলে এই জায়গায় যদি হাইব্রিডাইজেশন জানতে চায়, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে যে এই কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, তার মানে এটা sp, আর এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তার মানে এটা sp2। ঠিক আছে, তাহলে sp2, দিস শুড বি কারেক্ট আনসার, sp2। আচ্ছা, নেক্সট ওয়ান দেখি আমরা, দ্য অরবিটালস হুইচ রোটেট টু ফর্ম কার্বন কার্বন সিগমা বন্ড ইন ইথাইন মলিকিউল আর, কার্বন কার্বন ইথাইন মলিকিউল। ইথাইন মলিকিউলের মধ্যে আমরা কার্বন কার্বন কোন হাইব্রিডেশন দেখতে পাই? sp হাইব্রিডেশন দেখতে পাই। হ্যাঁ, ইথাইন মলিকিউল যেহেতু বলছে কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে হচ্ছে দুইটা কার্বন আছে, আর এই মানে হলো যে sp হাইব্রিডাইজড অরবিটাল এখানে আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, অল দ্য হাইড্রোজেন অ্যাটমস আর নট ইকুইভ্যালেন্ট ইন হুইচ কম্পাউন্ড? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কি দুই পাশে ইকুইভ্যালেন্ট আছে কিনা। যেমন এখানে দেখো যে ছয়টা কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন আছে ইকুইভ্যালেন্ট, এই কার্বনের সাথে যে আমাদের গ্রুপগুলো অ্যাটাচ আছে প্রত্যেকটার সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এদিকে ইকুইভ্যালেন্ট, কিন্তু দেখো এখানে দেখো এই কার্বনের মধ্যে তিনটা, এখানে দুইটা, এখানে তিনটা, সো এটা ইকুইভ্যালেন্ট না, এটা অ্যানসার। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান হ্যাজ দ্য শর্টেস্ট কার্বন কার্বন বন্ড লেন্থ? কোন জায়গাতে শর্টেস্ট কার্বন কার্বন বন্ড লেন্থ? অনেকবার বলা হয়েছে অ্যালকাইনে কার্বন কার্বন বন্ড লেন্থ হবে শর্টেস্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো দুইটা স্টার মার্ক দেওয়া কার্বন আছে এবং দুইটা স্টার মার্ক দেওয়া কার্বনে বলছে কি হাইব্রিডেশন আছে রেসপেক্টিভলি বলতে বলছে। তাহলে আমরা দেখতে পেলাম এই প্রথমটাতে পাবো আমরা sp, কারণ ট্রিপল বন্ড আছে। পরেরটাতে কি পাবো? চলো এটাকে একটু ভেঙে লিখে দেখি আমরা কি পাওয়া যায়। এই যে হ্যাঁ, এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি, তাই না? এখন দেখো আমরা এখানে কি চিন্তা করি, আমরা এখানে চিন্তা করতেছি যে এই যে কার্বনটা আছে, এই কার্বনের মধ্যে কয়টা সিগমা বন্ড আছে? একটা, দুইটা, তিনটা সিগমা বন্ড আছে এবং একটা পাই বন্ড আছে। যদি তিনটা সিগমা বন্ড থাকে তাহলে এটা কি হবে? sp2। তাহলে আমরা পেলাম sp and sp2, sp and sp2। ওকে, পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ sp2 হাইব্রিডাইজড কার্বন ইন দ্য ফলোইং কম্পাউন্ড? এই কম্পাউন্ডের মধ্যে কয়টা sp2 হাইব্রিডাইজড মানে অরবিটাল আছে? তো প্রথমটা দেখতে পাচ্ছি আমরা sp3, এটা দেখতে পাচ্ছি আমরা sp2, এই যে 4 নাম্বার কার্বন যেটা আছে না, এটা অনেকে চিন্তা করে যেহেতু ডাবল বন্ড sp2, কিন্তু না ভাইয়া, কারণ এটা দুই দিকেই ডাবল বন্ড আছে। দুই দিকে ডাবল বন্ড আছে মানে দুই দিকে ডাবল বন্ড আছে মানে এটা সিগমা দুইটা পাই দুইটা, দুইটা সিগমা হলে এটা হবে কি sp। ওকে, আর এটা হবে আবার sp2, এটা হবে আবার sp, এটা হবে আবার sp। তাহলে আমরা দেখো আমরা দেখতে পেলাম যে এই জায়গাটাতে sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে দুইটা। ঠিক আছে, নেক্সট ওয়ান, হুইচ অরবিটাল ফর্মস দ্য সিগমা বন্ড ইন কার্বন নাইট্রোজেন ইন দ্য কম্পাউন্ড অফ অ্যামাইড? যে কোনো একটা অ্যামাইড কম্পাউন্ডের কথা বলছে, অ্যাসিড অ্যামাইডের কথা বলছে আর কি। তাহলে এই যে আমরা এখানটাতে দেখি যে কার্বন নাইট্রোজেনের বন্ডের কথা বলছে, এই কার্বন এবং নাইট্রোজেনের বন্ড। ঠিক আছে, কার্বন এবং নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, নাইট্রোজেনের এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, আর কার্বনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যালকাইল আর এখানে হলো অক্সিজেন। এখন আমরা চলো এটাকে ফার্দার কি কি কয়টা সিগমা আছে কয়টা পাই আছে বের করি। প্রথমে কার্বনের জন্য যদি দেখি একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা সিগমা বন্ড, মানে আমরা সহজে বুঝতে পারতেছি এটা sp2 আর একটা পাই বন্ড। হ্যাঁ, আর এই যে নাইট্রোজেনের যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, হ্যাঁ, তিনটা সিগমা বন্ড আছে এবং একটা লোন পেয়ার আছে, তার মানে 4। যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজড অরবিটাল নাম্বার 4 হলে এটাকে আমরা বলতে পারি sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা সহজে বুঝে নিতে পারলাম এটা sp2 and sp3, sp2 and sp3, এই বন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি sp2 and sp3। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ কম্পাউন্ড হ্যাজ শর্টেস্ট কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ? শর্টেস্ট পাওয়া যাবে সাধারণত কার্বন কার্বন ট্রিপল বন্ডে। আচ্ছা, এবারে একটা কোশ্চেন দিছে যেটা বলছে যে অ্যাসিটিলিন নিকেলের সাথে রিঅ্যাকশন করতে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই কম্পাউন্ড ফর্ম করেছে। হ্যাঁ, অ্যাসিটিলিন যদি নিকেলের সাথে রিঅ্যাকশন করে তখন আমরা ইউজুয়ালি জানি যে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেনেশন হয়, তার মানে এখানে হাইড্রোজেন এডিশন হয়। আলটিমেটলি এখানে ফর্ম করে CH3CH3, তার মানে এটাকে বলতে পারি আমরা ইথেন ফর্ম করে। ঠিক আছে, যদি ইথেন ফর্ম করে তাহলে এটা কি অ্যালকেন? অ্যালকেন যদি হয় বন্ড লেন্থ হবে হচ্ছে 0.15 nanometer। ওকে, নেক্সট ওয়ান, হোয়াট চেঞ্জেস অকার ইন দ্য হাইব্রিডেশন অফ দ্য কার্বন অ্যাটম ডিউরিং কমপ্লিট কম্বাশন অফ মিথেন? আমরা জানি মিথেনের যদি কমপ্লিট কম্বাশন হয় তাহলে মিথেন থেকে ফর্ম হয় কার্বন ডাই অক্সাইড, আর মিথেনের মধ্যে আমরা জানি যে হাইব্রিডেশন থাকে sp3, কার্বন ডাই অক্সাইডের মধ্যে হচ্ছে sp। কিভাবে sp কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখো এই যে স্ট্রাকচার, হ্যাঁ, এই যে স্ট্রাকচার যদি হয় এরকম তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের কয়টা সিগমা বন্ড? দুইটা, আর কোনো কিছু নাই, দুইটা হলে sp। ঠিক আছে, তাহলে sp3 থেকে sp হচ্ছে, sp3 থেকে sp হচ্ছে, তার মানে এটা আমাদের অপশন এ কারেক্ট আছে। নেক্সট ওয়ান যদি দেখি আমরা, দ্য হাইব্রিডেশন অফ কার্বন ইন মিথানল, হ্যাঁ, মিথানল, তার মানে এটা এরকম। তো এটা সহজে বোঝা যাচ্ছে কার্বনিক কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাই তিনটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, ডেফিনেটলি sp2। তো একটা কম্পাউন্ড দিছে, হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন অফ দ্য কার্বনস ইন দ্য কম্পাউন্ড? কার্বনের কি কি হাইব্রিডেশন আছে? একটা পাবো sp3, এখানে পাবো sp2, এখানেও পাবো sp2, তাহলে sp2 আর sp3, হ্যাঁ, এটা অপশন সি কারেক্ট আনসার। এগুলো সাধারণত রেসপেক্টিভলি বলতে হয়। হ্যাঁ, এটা বলতে হয়তো আগে sp3 তারপর sp2, কিন্তু এরকম পারফেক্ট আনসার যেহেতু আমরা এখানে পাই নাই, সো আমাদের যেটা অন্যভাবে চিন্তা করে তখন আমরা এটাকে আনসার করতে পারি, কিন্তু যদি এটা রেসপেক্টিভলি বলতো তখন আমরা ডেফিনেটলি এটা বুঝতে পেতাম। ঠিক আছে, নেক্সট ওয়ান, নাম্বার অফ দ্য সিগমা বন্ড এন্ড পাই বন্ড ইন মিথাইল সায়ানাইড মলিকিউল। আমরা সিগমা বন্ডের নাম্বার ক্যালকুলেট করার একটা সূত্র জানি। ঠিক আছে, আমরা সেটা বলবো, বাট এই রিঅ্যাকশনটা বা এই কম্পাউন্ডটা দেখার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে। আমরা যদি এখানে পাই বন্ড ক্যালকুলেট করি তাহলে আমরা কারেক্ট আনসার পৌঁছে যাই। পাই বন্ড ক্যালকুলেট করি, পাই বন্ড কয়টা আছে? দুইটা, সো এই দুইটা আগে কাটা। ঠিক আছে, সিগমা বন্ড কয়টা আছে দেখি বোঝা যাচ্ছে 5টা আছে, সো অপশন এ কারেক্ট আনসার। এন্ড সবসময় একটা ছোট যোগ থাকবে না, এত ছোট কম্পাউন্ড সবসময় থাকবে না। যদি বড় কম্পাউন্ড থাকে তখন আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখে নাও। সিগমা বন্ড নাম্বার, সিগমা বন্ড নাম্বার। ঠিক আছে, তো এটা সাধারণত আমরা ফ্রি চেইনের ক্ষেত্রে বলে থাকি, যদি এটা ফ্রি চেইন হয়। ঠিক আছে, ফ্রি চেইনের জন্য সিগমা বন্ড নাম্বার এটা হবে হচ্ছে টোটাল এলিমেন্ট -1, যে কয়টা এলিমেন্ট থাকবে তার সাথে 1 - করলে পাওয়া যাবে। চলো আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি। হ্যাঁ, টোটাল এলিমেন্ট কয়টা আছে? একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে 6 - 1 মানে 5 হয়ে গেল। সিগমা বন্ড কয়টা? 5টা। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখি, নাম্বার অফ দ্য সিগমা বন্ড ইন পাই বন্ড ইন বিউট 1 in 3 আইন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার করে করতে হয়। বিউট মানে হলো এটা একটা 4 কার্বনের কম্পাউন্ড। ঠিক আছে, 4 কার্বনের কম্পাউন্ড, তো এই 4 কার্বনের কম্পাউন্ডের মধ্যে 1 in, এক নম্বরে ডাবল বন্ড। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে ট্রিপল বন্ড। ওকে, তো এটাকে বলছে যে সিগমা বন্ড পাই বন্ড কয়টা আছে। ওকে, চলো হিসাব করি। এখানেও দেখা যায় যে আমরা যদি পাই বন্ড ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যানসার পেয়ে যাই। তো পাই বন্ড এখানে দেখা যায় একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তো তিনটা পাই বন্ড আছে শুধুমাত্র অপশন সি তে, বাকি একটা অ্যানসার হবে না। এখন এটা তুমি যদি কনফার্ম হতে চাও সিগমা বন্ড 7টা হয় কিনা, চলো কনফার্ম হই। সো এখানে কার্বনের মধ্যে দুইটা দিলে 4টা হাত হচ্ছে, তাহলে একটা, দুইটা, তিনটা, এখানে একটা হাত দিতে হচ্ছে। আচ্ছা, তারপর এখানে কোনো হাত হচ্ছে না এখানে। এখন এগুলো আমরা একটু মানে গুণা ট্রাই করি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7টা হলো আমাদের সিগমা, আর বাকি যেগুলো কাটি নেই ওগুলো হলো পাই। ঠিক আছে, তাহলে 7টা এবং 3টা টোটাল 10টা বন্ড আছে এখানে। এই মাধ্যমে আমরা কিন্তু ক্লাসে শেষ হতে চলে আসছি। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাস এখানে শেষ করছি।